আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 88 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নাসিম বলল, এই অভিমান ঝগড়া সব বিয়ের পরের জীবনের জন্য রেখে দেওয়া যায় না? চলো না আগে বিয়ে করে নেই, তারপর বাকি সব একসাথে করা যাবে। এতক্ষণ বাদে মেয়েটার চোখের কোণের পানি থই থই করে উঠল। এতক্ষণের চেপে রাখা কষ্ট অভিমান সব অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইল। এখনো মুখে বলিনি যে ছেলেটা ভালোবাসি, তবুও এই আহ্বান সে কি করে ফিরিয়ে দিবে? তার তো শুধু একটু অভিমান হয়েছিল। পাষাণ পুরুষটা তার কষ্ট দেখেও কখনো কিছু বলেনি, আর আজ ভাই বলাতেই সুরসুর করে চলে এসেছে বিয়ে করতে। তাহলে সে কেন এত সহজে মেনে নিবে? কিন্তু ছেলেটার মুখ থেকে প্রথমবার তুমি শব্দ শুনেই তো তার অভিমান গলে হাওয়া হয়ে গেছে। তবুও মুখে কিছু উচ্চারণ করলো না, কেবল ছলছল নেত্রে তাকিয়ে রইল একান্ত পুরুষটার পানে। হয়তো দেখতে চাইলো ছেলেটা তাকে মানানোর জন্য আর কি করে। চোখের কোণে জমাকৃত অশ্রুটুকু আজও সহ্য হলো না নাসিমের। এই সাজসজ্জা ঘেটে দেওয়ার ইচ্ছে হলো না, কবুল বলার জন্য আর তর্স হইল না। মনটা আনচান করে উঠল। পারিপার্শ্বিকতা বলে হঠাৎ ছেলেটা এক হাঁটু ভেঙে বসে পড়ল নিচে। মেয়েটার চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার ভুলের শাস্তি স্বরূপ আমার বউ হবে ঈশানী, যাতে তোমার ওই পেতনির মতো চেহারা দেখিয়ে রোজ সকালে ঘুম ভাঙার পর আমাকে ভয় দেখিয়ে প্রতিশোধ নিতে পারো। আমার একাকী জীবনের ঝগড়া করার সঙ্গী হতে হলো আমার বউ হবে ঈশানী, যাতে রোজ ঝগড়া শেষে অভিমান করে মুখ ফুলিয়ে থাকো, আর সেই মুখ দেখে আমি আমার সারাদিনের ক্লান্তি দূর করতে পারি। উইল ইউ ম্যারি মি পেতনি? ঈশানীর অভিমান ভুলে নাক কুচকে তাকালো। এটা কোন ধরনের প্রপোজ হলো? ছেলেটা তাকে সবার সামনে পেতনি বলে ডাকছে। পাশ থেকে আদ্রিজা, প্রিয়তা, রায়া সহ ঈশানীর যত কাজিন ছিল সবাই একযোগে বলে উঠল, সে ইয়েস ঈশানী, রাত তো অনেক হলো, বাসরটাও সাজাতে হবে। শেষ কথাটা শুনে না চাইতেও হেসে উঠল ঈশানী। নাসিম একটা হাত বাড়িয়ে দিল মেয়েটার পানে, তবে সেই হাতে হাত রাখলো না ঈশানী। হয়তো বোঝাতে চাইল সে এখন অভিমান করে আছে, তবে সুযোগ ছাড়তে রাজি নয় মেয়েটা। মুখে ইয়াস না বলল, নিজের মামার পানে তাকিয়ে বলল, কাজী মশাইকে কাগজপত্র ঠিক করতে বলো মামু, আমি বিয়ে করব। যে মেয়ে এতক্ষণ পাথর বনেছিল সেই মেয়ে এখন কত অবলীলায় নিজের মুখে বলে উঠল সে বিয়ে করতে চাই। সবাই পুনরায় একযুগে হাই হাই করে জায়গাটা মুখরিত করে ফেললো। কাজী সাহেব বোধহয় শুরু থেকে টাস্কির উপর টাস্কি খেয়ে চলেছেন। হয়তো মনে মনে ভাবছেন, এমন খতরনাক বিয়ে তিনি কখনোই দেখেননি। রাশেদুল সাহেবের আদেশে পুনরায় শুরু হলো বিয়ের আয়োজন। ঈশানীকে নিয়ে বসিয়ে দিল সবাই। নাসিম হতাশ হয়ে বসা থেকে একাই উঠে দাঁড়ালো। অন্তত মেয়েটার বিয়েতে তো হ্যাঁ বলেছে, আপাতত এটাই অনেক। সবার মাঝে কেবল রুহানি বেগমের মুখটাই থমথমে। এসব মেনে নিতে সক্ষম হলেন না, আর না তো ভাইয়ের ছেলের মুখের উপর আর কিছু বলার বা করার সাহস পেলেন। মুখ গুমরা করে সেখান থেকে চলে যেতে নিলেন। প্রিয়তা দেখেই দৌড়ে এসে প্রতিরোধ করে দাঁড়ালো। হাসি হাসি মুখ করে বলল, চোচেট, আহারে হেরে গেলেন শেষ পর্যন্ত। মেয়ের বিয়ে আর সচক্ষে দেখার ইচ্ছে করছে না বুঝি? কেউ না বুঝলেও আপনার কষ্টটা আমি বুঝি ফুপি। আপনি চাইলে আমার সাথে নিজের দুঃখ শেয়ার করতে পারেন। ট্রাস্ট মি, দুঃখ বুঝেও আপনাকে একটু সহানুভূতি দেখাবো না। বলেই প্রিয়তা দাঁত বের করে হাসলো। রুহানি বেগম এমন দৃষ্টি নিক্ষেপ করলেন, মনে হয় ওই দৃষ্টি দিয়ে প্রিয়তাকে ভস্য করে দিবেন। তোরকে না জড়িয়ে তিনি পাশ কেটে চলে গেলেন। প্রিয়তা ফিক করে হেসে দিল। রুনা কাছাকাছি থেকে দেখলো বউয়ের কাণ্ড, কথাগুলো শুনলো। নিজের কপাল চাপড়ে হয়তো বলতে ইচ্ছে করলো, হে খুদা, আমার বউটাকে তুমি সুবুদ্ধি দান করো, না হলে দেখা যাবে কোনো একদিন এই দুই রমণী মিলে এ বাড়িতে কিয়ামত ঘটিয়ে ছাড়বে। প্রিয়তা ঈশানীর নিকট এগিয়ে যেতেই আদ্রিজা ননদকে ছেড়ে দিয়ে এগিয়ে এলো। হেঁটে এসে দাঁড়ালো স্বামীর কুল ঘেঁষে। রুদ্ধ একটা জায়গায় স্থির দাঁড়িয়ে, আর এখন কোনো কাজেও হাত বাড়ায়নি। ভাইয়ের নিকটও এগিয়ে যায়নি, কেবল শান্ত চোখে তাকিয়ে দেখছে তার ভাই আর বোন বিয়ের আসরে বসেছে। কাজী সাহেব তার বাবার সাথে কথা বলে সব ঠিক করছে। কারো মুখে আর এখন দুঃখের ছাপ নেই, সবাই অধর কোণে আলতো হাসি রেশ লেগে। এমনকি পাশে দাঁড়ানো ব্যক্তিগত রমণীও ভয় অস্থিরতা বলে সুখের জোয়ারে ভাসছে। আদ্রিজা স্বামীর পানে এক ঝলক তাকিয়ে দেখলো, ছোট করে খুশি মনে উচ্চারণ করলো, ধন্যবাদ হাজব্যান্ড। রুদ্ধ নিজের চোখ সরিয়ে বইয়ের পানে তাকালো না, বিপরীত কিছু বললও না। তবে বইয়ের খুশিতে বোধহয় খুশি হলো। হালকা নিচু হয়ে অস্পষ্ট তবে গাঢ় স্বরে বলল, আবার বিয়ে করবেন বেগম জান? আদ্রিজা মিষ্টি মুখে হাসলো। স্বামীর মতো সামনে তাকিয়ে সবাইকে অবলোকন করতে করতে জবাব দিল, আর কতবার বিয়ে করার ইচ্ছে আছে আপনার? রুদ্ধ বলল, আপনি যতবার বলবেন। রুদ্ধর গভীর জবাব পেয়ে আদ্রিজা হাস্যবোধনে জবাব দিল, একবারই ঠিক আছে। মেয়ে মানুষ জানে বউ সাজা কত কষ্টের, আর এত কষ্ট করার ইচ্ছে নেই। রুদ্ধ কিঞ্চিত বাঁকা হাসলো। কেউ তাদের দিকে তাকিয়ে নেই। রুদ্ধ ঝুঁকে বউয়ের কানের লতিতে নিজের মুখটা লাগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, আর বিয়ে করতে হবে না, কিন্তু বাসর তো করতেই পারি তাই না? আমাদের কিন্তু রুম খাট সুন্দর করে সাজিয়ে বাসরটা করা হয়নি জান পাখি, আফসোস থেকে যাবে যে। এমন করে বলল যে সত্যিই লোকটার এত আফসোস জন্মেছে। আদ্রিজা লজ্জায় কুকড়ে উঠল। তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। কেউ দেখেনি দেখে স্বস্তি পেল। রুদ্ধর এমনভাবে ঠোঁট স্পর্শ করে কথা বলায় পুরো বদন শিরশির করে উঠল তার। তবে স্বামীর কাছ থেকে সরে দাঁড়ালো না। রুদ্ধ ততক্ষণে নিজের মুখ সরিয়ে নিয়েছে। আদ্রিজা লাজুক হেসে ছোট করে বলল, আপনি কবে থেকে এমন নির্লজ্জ হলেন মশাই? রুদ্ধর মোহময় আবেশিত জবাব ভেসে এলো পুনরায়, যবে থেকে তোমাকে নিজের করে পেয়েছি।
ইস, লোকটা এমন করে বলে যে প্রতিবার ওই লোকটার কথায় মুগ্ধ হয় সে। নতুন করে যেন লোকটার প্রেমে পড়ে সে প্রতিবার। আর কথা বাড়ালো না, দুজনেই তাকিয়ে দেখলো এক অন্য যুগলের হ্যাপি এন্ডিং। অনেক কষ্ট সহ্য করার পর দুটো ভালোবাসার মানুষের এক হওয়া। রাত অনেক হওয়ায় কাজী সাহেব দেরি করলেন না। কাগজপত্র রেডি হতে রাশিদুল সাহেবের অনুমতি নিয়ে তিনি নিজের মতো করে বলে উঠলেন, ইমতিয়াজ আহমেদের একমাত্র কন্যা ঈশানী আহমেদ, আপনি রাশেদুল কাদেরের সুযোগ্য ছোট পুত্র নাসিম কাদেরকে 101 টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক থাকিলে বলুন মা কবুল। ঈশানীর বুকটা ধরফর করে উঠল। একদিকে নিজের মানুষটাকে নিজের করে পাওয়ার খুশি, অন্যদিকে মায়ের মন ভেঙে দেওয়ার কষ্ট। পাশে তাকিয়ে খুঁজলো নিজের মাকে, একটাবারও দেখতে পেল না। বাপটা তো সেই কবে তাদের ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছে, আর মা থেকেও আজ এমন বিশেষ দিনে তার পাশে নেই। চোখ দুটো ভরে উঠল, চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়ল নোনা পানি। নাসিম বোধহয় অস্থির হয়ে উঠল মেয়েটাকে চুপ থাকতে দেখে। মধুর 3টে শব্দ মেয়েটার মুখ থেকে শোনার জন্য সে কতটা উদ্গ্রীব। আর এই মেয়েটা কিনা চুপ, তবে নিজেও বোধহয় বুঝলো মেয়েটার মনে কি চলছে এখন। নূর বেগম আর মরিয়ম বেগম দুজন বুঝে এগিয়ে গেলেন মেয়ের নিকট। দুজন দুপাশ থেকে মেয়েকে আগলে নিয়ে ভরসা দিলেন। কাজী সাহেব পুনরায় একই বলে আওড়ালেন। মামিদের ভরসা পেয়ে ঈশানী অস্থির ছেলেটাকে আর অপেক্ষা করালো না। কাপা কাপা কণ্ঠে বলে উঠল কাঙ্ক্ষিত 3টি শব্দ, কবুল কবুল কবুল। নাসিমের চোখ দুটো বুঝে নিল। মনে হলো তার মনটা আজ এক টুকরো প্রশান্তি খুঁজে পেল। মেয়েটা তার নামে কবুল বলেছে, এর চেয়ে খুশির আর কি হতে পারে তার জন্য। তার মতো এতিমেরা এখন একটা সংসার হবে, নতুন সুখের ফোয়ারা বইবে তার জীবনে। ভাবনার মাঝেই শুনলো কাজী সাহেবের বলা একই বলি তার উদ্দেশ্যে। তাকে কবুল বলতে বলছে। অন্য ছেলেদের মতো তৎক্ষণাৎ সে কবুল বলতে সক্ষম হলো না। খুশির পাশাপাশি ছেলেটা কেমন অস্থিরতা এসে ঘিরে ধরলো তাকে। তার ভাবতেই কেমন লাগছে তার একাকী জীবনেও সাথ দেওয়ার জন্য কারো পদার্পণ হলো আজ থেকে। তাও কিনা সেই মেয়ে যাকে সে এতদিন নীরবে নিভৃতে ভালোবেসে এসেছে, আজ সবকিছুর পূর্ণতা পেতে চলেছে। নাসিমের মতো বোধহয় ঈশানীও এবার অস্থির হলো ছেলেটাকে দেরি করতে দেখে। তারও যে বুকটা ধুকপুক করছে ছেলেটার মুখ থেকে সেই 3টা শব্দ শুনতে। কোথাও থেকে রোনাক ছুটে এলো ভাইয়ের কাছে। কুল ঘেঁষে বসে পড়েই কাঁধ দিয়ে নাসিমকে ধাক্কা দিল। চোখে চোখ পড়তে ইশারায় বলল কবুল বলতে। নাসিম দূরে দাঁড়ানো ভাইকে একবার দেখলো, পরক্ষণে মেয়েটার পানে জোরে একটা শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। পুরো বাড়ি জুড়ে এখন রমরমা পরিবেশ, সুখের ছায়া কেটে খুশিতে ভরে উঠেছে। কাউকে দেখেই বোঝা যাচ্ছে না একটু পূর্বে সবাই কতটা ভেঙে পড়েছিল। বাড়ির উপর দিয়ে একটা প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গিয়েছিল, এখন সব ভুলে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ে আরও অনেক আগেই সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 2 টেবিল ঘিরে বসেছে কাজিনরা খেতে। ঈশানীর পাশে আদিজা বসা, যে কিনা নিজের হাতে ননদকে খাওয়াতে ব্যস্ত। নাসিমের কে আছে, বিয়ে হতে যেন দুদিনের ক্ষুধা সব এসে জড়ো হয়েছে ছেলেটার পেটে, তাই নিজের মতো করে পেট পুরে খেতে ব্যস্ত ছেলেটা। নাসিমের খাওয়া দাওয়া দেখেই রুদ্ধ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। এমনভাবে খাচ্ছে যেন কতদিন খায় না। এতদিন নাকি অনেক কষ্ট পেয়েছে। কই, দেখে তো মনে হয় না কেবল বিয়ে করে উঠলো। অন্তত নতুন জামাই হিসেবে লজ্জা তো পাওয়া দরকার। একমাত্র সেই বোধহয় লাজুক, আর বাকি ভাই দুটোই সবাই নির্লজ্জ। রুদ্ধ নিজের হাতে বোনকে খাওয়াতে ব্যস্ত, মেয়েটা চুপচাপই খাচ্ছে। রুদ্ধ বুঝে পেল না বোনটা কি ওই ঘটনা নিয়ে আতঙ্কিত কিংবা অস্বস্তিতে আছে। আপাতত কারোর সামনে বোনকে কিছু বলল না। রায়াকে খাওয়াতে দেখে কোথায় থেকে মায়ানহিয়ান দৌড়ে এলো ভাইয়ের নিকট। শুধুমাত্র বোনকে খাইয়ে দিচ্ছে এটা তারা কেন মানবে। এসে ভাইয়ের কাছে আবদার করতে রুদ্ধ বিনা বাক্য বেয়ে 2 ভাইকেও খাইয়ে দিতে শুরু করলো। সকলের খাওয়ার মাঝে রাশিদুল সাহেব এগিয়ে এলেন ছেলে মেয়েদের কাছে। পাশে দাঁড়িয়ে নাসিমের পানে তাকিয়ে ভরাট কণ্ঠে বললেন, তোমাকে বললেও তো এ বাড়িতে থাকো না, তাই জিজ্ঞেস করছি এই রাতে কি ঈশানীকে নিয়ে ফিরে যেতে চাও, নাকি রাতটুকু এই অধম বাপের বাড়িতে কাটাতে চাও? নাসিম খাওয়া থামিয়ে চোখ তুলে তাকালো রাশিদুল সাহেবের নিকট। খুব বেশি দিন হয়নি সে এবাড়ি ছেড়ে একাকী ফ্ল্যাটে থাকতে শুরু করেছে। এতে কারোরই মত ছিল না, তবে সে চেয়েছিল বিদায় কেউ বাধাও দেয়নি। আজকেও এ প্রশ্নের মাঝে সে কতখানি অনুরাগ জুড়িয়েছে তা ভালোই জানে সে। কিন্তু তার পরিস্থিতি এমন হয়েছিল যে এ বাড়িতে থাকার উপায় ছিল না। আর যখন একা থাকা শুরুই করেছে, তখন বিয়ের পর যদি আবার এখানে থাকতে শুরু করে তাহলে সবাই কি ভাববে। তবে আজকের রাতটা ভিন্ন, এক রাত তো থাকাই যায়। তবে নাসিম কোনো জবাব দেওয়ার পূর্বে বোনকে খাওয়ানোর ফাঁকে নাসিমের উদ্দেশ্যে বলে উঠল রুদ্ধ, তোর আর রুনাকের একসাথে রিসিপশন করাতে চাই। জানি বরাবরের মতো এ বাড়িতে থাকতে চাইবি না, তবে রিসিপশন পর্যন্ত এখানেই থাক। তারপর গরিস তোর নিজের সংসার, আমরা কেউই বাদ সাধবো না। ভাইয়ের অভিমান মিশ্রিত কথা শুনে নাসিম দীর্ঘশ্বাস ফেলল। রাশেদুল সাহেবের পানে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিতেই তিনি সেখান থেকে খুশি মনে চলে গেলেন। সবার খাওয়া হতে একে একে উঠে পড়ল। একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটে এলো এখানে সেখানে। রুদ্ধ কোনো মতে 2 গ্রাস খেয়ে বোনকে সাথে নিয়ে উপরের দিকে হাঁটতে শুরু করলো। বোনের কাজ জড়িয়ে ধরে হাঁটছে ছেলেটা। রুদ্ধ বোনের মুখখানা অবলোকন করে ছোট করে বলল, আমার বার্থডের কি মন খারাপ? রায়া মুখ উঁচিয়ে ভাইকে একটু দেখে নিয়ে মুখে হাসি ফুটিয়ে জবাব দিল, আমি একদম ঠিক আছি ভাইয়া, তবে খুব ক্লান্ত লাগছে। রুদ্ধ পুনরায় নরম কণ্ঠে বলল, আমার বাট কি ওই কাহিনী নিয়ে আপসেট কিংবা আতঙ্কিত হয়ে আছে? ছোট মেয়েটার মনটা কেমন অস্থির হলো। মেয়ে জীবনের প্রথমবার কোনো পুরুষের নোংরা স্পর্শ পড়ল, এটা কি সহজে মেনে নেওয়া যায়?
ওই জানোয়ারগুলো কি জানে এতে করে একটা মেয়ের উপর কি প্রভাব পড়ে? তবুও সে স্ট্রং গার্ল, সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকবে না। না তো ভাইকে বলে ভাইকে অস্থির করে তুলতে চাই। সে হাসি মুখেই জবাব দিল, তোমার বাট স্ট্রং ভাইয়া, এসব সিলি বিষয় মনে রেখে নিজেকে ভীতু আর নরম প্রকাশ করতে চাই না। রুদ্ধ বোনটাকে আরো একটু শক্ত করে কাঁধে আঁকড়ে নিয়ে নিজের সাথে চেপে ধরলো। নিজেকে স্ট্রং দেখাতে চাওয়া মেয়েটা কি জানে তার নিঃশ্বাসের শব্দে তার ভাই বুঝে যায় তার বোন এখন কেমন অবস্থায় আছে। নিজেও বোনকে খানিকটা সাহস দেখাতে বলল, দ্যাটস মাই গার্ল, মাঝে মধ্যে রাস্তায় বের হওয়া কুকুর আমাদের দেখে তারা দিতেই পারে, তাই বলে আমরা সেই ঘটনা মনে রেখে আজীবন সব কুকুরদের ভয় পেয়ে যাব, এটা ঠিক নয়। তবে সবার থেকে সাবধান ঠিকই থাকবো। আমি চাই আমার বাট সব ভুলে যাক, তবে মিথ্যা নাটক দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিয়েন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।